আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর ইতিহাসের ক্লাস। আজ তোমাদের সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এই অধ্যায়ের যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে সেই প্রশ্নের সম্ভাব্য যে উত্তর সেগুলো নিয়ে আলোচনা করব। সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এই অধ্যায়টা আমাদের শেষ হয়েছে। এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আছে সে প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, তোমাদের প্রথমেই একটা বড় প্রশ্ন দেওয়া ছিল 5 নম্বরের। সাম্প্রদায়িকতা, ভারতবর্ষের সাম্প্রদায়িকতার উদ্ভবের বিভিন্ন কারণ। ভারতবর্ষে সাম্প্রদায়িকতার উদ্ভবের বিভিন্ন কারণগুলি আলোচনা করা, এটা 5 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন এটা। তাহলে এটা আমরা দেখবে এই ক্লাসটা ইউটিউবে আমরা দিয়েছি। তোমাদের পরীক্ষা যখন হলো, পরীক্ষার আগে মানে পরীক্ষা যখন শুরু হয়নি তার আগে কিন্তু ক্লাসটা দেওয়া আছে। এই ক্লাসটা তোমরা ইউটিউবে একটু দেখে নেবে। তো মেন যেগুলো পয়েন্ট সেগুলো একটু বলে দিচ্ছি। ভারতবর্ষের সাম্প্রদায়িকতার উদ্ভবের বিভিন্ন কারণ। তাই এই সাম্প্রদায়িকতা এই শব্দটা ইংরেজি কমিউনালিজম শব্দ থেকে, এই কমিউনিজম শব্দ থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে, যার বাংলা অর্থ হলো সাম্প্রদায়িকতা। তো সাম্প্রদায়িকতা মানে কি বা সাম্প্রদায়িকতা কাকে বলে? না, এই সাম্প্রদায়িকতার উদ্ভব হয়েছিল 19 শতকের মধ্যভাগে। এখানে 19 শতকের মধ্যভাগে ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জাতির সমাজ বোঝাতে প্রথমে এই শব্দটা ব্যবহার করা হতো। 19 শতকের মধ্যভাগে ভারতবর্ষের বিভিন্ন জাতের যে সমাজ ব্যবস্থা, সে বিভিন্ন জাতির সমাজকে বোঝানোর জন্য এই সাম্প্রদায়িকতা শব্দটি ব্যবহার করা হতো। কিন্তু পরবর্তীকালে এর অর্থ পরিবর্তন হয়ে যায়। তাহলে কোনো একটি নির্দিষ্ট ভাষা, জাতি বা ধর্মীয় সম্প্রদায়ের অন্য একটি ভাষা, জাতি বা ধর্মীয় সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ বা ঘৃণার যে ভাব, সেই বিদ্বেষ বা ঘৃণার ভাবকেই বলা হয় সাম্প্রদায়িকতা। তাহলে এই সাম্প্রদায়িকতার বিভিন্ন কারণ আছে। ওই ইউটিউবের যে ক্লাসটা আমরা দিয়েছি সেখানে বিস্তারিত ব্যাখ্যা করেছি। এখানে যেগুলো পয়েন্ট সেগুলো আমি বলে দিই। প্রথম পয়েন্ট হচ্ছে ধর্মীয় বিভেদ। ধর্মীয় বিভেদ, এই ধর্মীয় বিভেদ থেকে কি হয়, হিন্দু এবং মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদের সৃষ্টি হয় এবং যেটা সাম্প্রদায়িকতার সৃষ্টি করে। ইংরেজদের বিভেদ নীতি, ইংরেজদের বিভেদ নীতিও ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেই ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি এটাও কিন্তু এই সাম্প্রদায়িকতার উদ্ভবের একটা অন্যতম কারণ। আবার প্যান ইসলামিক আদর্শ, এই প্যান ইসলামিক আদর্শ গঠন, এই প্যান ইসলামিক আদর্শ আদর্শের কারণে ভারতবর্ষে সাম্প্রদায়িকতার উদ্ভব হয়েছে বলে অনেক ঐতিহাসিক অভিমত ব্যক্ত করেছেন। এছাড়াও আছে অর্থনৈতিক অনগ্রসরতা। তাহলে মুসলিম সমাজ প্রথম থেকে ইংরেজদেরকে গ্রহণ করতে পারেনি। ইংরেজদের গ্রহণ করতে না পারার কারণে কি হয়েছিল, না ইংরেজদের গ্রহণ করতে না পারার কারণে তারা পশ্চিমী যে শিক্ষা, সেই শিক্ষা থেকে তারা দূরে থাকে এবং পশ্চিমী শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষা থেকে দূরে থাকার ফলে মুসলিম সমাজের উন্নতি অব্যাহত হয়। অর্থাৎ মুসলিম সমাজে কোনো উন্নতি হয় না। মুসলিম সমাজের উন্নতি না হওয়ার ফলে বা শিক্ষা থেকে তারা দূরে থাকার কারণে কি হয়েছিল, তারা ব্রিটিশদের যে অধীনে চাকুরি, সেই চাকুরি থেকে তারা দূরে সরে যায় এবং তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকে। আবার হিন্দু জাতীয়তাবাদ, এই সময় বেশ কিছু লেখক, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখক বা মনীষী যারা ছিলেন, তাদের লেখার মধ্যে মানে হিন্দু জাতীয়তাবাদ বা হিন্দুত্বের একটা প্রভাব ছিল এবং সেই লেখনের মাধ্যমে তারা মুসলিম জাতিকে নিচু নজরে বা নিকৃষ্ট করে তারা সেখানে উপস্থাপন করেছিল। এটাও কিন্তু ভারতবর্ষে এই হিন্দু জাতীয়তাবাদও কিন্তু ভারতবর্ষে সাম্প্রদায়িকতার উদ্ভবের একটা কারণ। আবার স্বামী দয়ানন্দ এবং আর্য সমাজ, এই স্বামী দয়ানন্দ এবং আর্য সমাজ এটাও কিন্তু এই স্বামী দয়ানন্দ সরস্বতীর যে শুদ্ধি আন্দোলন, তাহলে হিন্দু সমাজের যারা নিচুতলার মানুষ তারা কাতারে কাতারে ইসলাম ধর্ম গ্রহণ করে, এটা কিন্তু হিন্দুদের ভাবিয়ে তুলে এবং যাকে বেশি ভাবিয়ে তুলেছিল এটা তিনি হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তাহলে তিনি কি করেছিলেন, শুদ্ধি আন্দোলনের প্রবর্তন করেছিলেন এবং এই শুদ্ধি আন্দোলনের মাধ্যমে তিনি কি করেছিলেন, এই শুদ্ধি আন্দোলনের মাধ্যমে তিনি যারা অন্য ধর্মে চলে গিয়েছিলেন তাদেরকে আবার নিজের ধর্মে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিলেন। তাহলে এই সমস্ত কারণের জন্য ভারতবর্ষে কি হয়েছিল, এই সমস্ত কারণের জন্য ভারতবর্ষে এই সাম্প্রদায়িকতার উদ্ভব ঘটে। এটা 5 নম্বরের প্রশ্ন। এভাবে তোমরা প্রশ্নটাকে তৈরি করবে। নেক্সট আছে
2 নম্বর প্রশ্ন আছে দেখো, দ্বিজাতি তত্ত্ব কি, এর প্রবক্তা কে ছিলেন? দ্বিজাতি তত্ত্ব হচ্ছে দেখো, তাহলে দ্বিজাতি তত্ত্ব, ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান দুটো পৃথক জাতি। ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান, তাহলে এই দ্বিজাতি তত্ত্ব কি, এর প্রবক্তা কে ছিলেন? এই প্রশ্নটা 2 নম্বরের। দ্বিজাতি তত্ত্ব বলতে দেখো, ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান দুটি পৃথক জাতি। তাহলে হিন্দুদের শিক্ষা সংস্কৃতি কৃষ্টি কালচার একরকম, মুসলিমদের শিক্ষা সংস্কৃতি কৃষ্টি কালচার একরকম। এই দুই যে জাতির ভেদাভেদ বা পার্থক্য, সেটাকে বোঝানোর জন্যই এই দ্বিজাতি তত্ত্ব শব্দটি বা দ্বিজাতি তত্ত্ব, এটা স্যার সৈয়দ আহমেদ খান তিনি উপস্থাপন করেছিলেন। এবং এই দুটো জাতি, হিন্দু এবং মুসলমান দুটো জাতি, এরা পৃথক জাতি এবং এদের শিক্ষা সংস্কৃতি কৃষ্টি কালচার একরকম, মুসলিমদের শিক্ষা সংস্কৃতি কৃষ্টি কালচার একরকম, এবং এই দুই জাতি কিন্তু কখনোই এক হবে না। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি দ্বিজাতি তত্ত্ব, এবং স্যার সৈয়দ আহমেদ খান এই দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন। পরবর্তীকালে এই দ্বিজাতি তত্ত্বের ফলে মুসলিমদের জন্য পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠন হয়েছিল। এরপর প্রশ্ন আছে তোমাদের, পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের পিছনে স্যার সৈয়দ আহমেদ খানের অবদান কি ছিল? দেখো, স্যার সৈয়দ আহমেদ খান প্রথম দিকে হিন্দু এবং মুসলমানের সম্প্রীতিতে বিশ্বাসী ছিলেন। প্রথম দিকে স্যার সৈয়দ আহমেদ খান হিন্দু এবং মুসলমানের যে সম্প্রীতি, সেই সম্প্রীতি বা সদ্ভাবে বিশ্বাসী ছিলেন। কিন্তু যখন তিনি দেখলেন যে বিভিন্ন প্রশাসনিক পদ থেকে শুরু করে বিভিন্ন ভালো ভালো জায়গা, যে উচ্চ পদ, সেগুলো হিন্দুরা দখল করে আছে এবং চাকরি বাকরির ক্ষেত্রে মুসলিমরা অনেক পিছিয়ে আছে, সেক্ষেত্রে তার মনোভাব, সে মনোভাবটা একটু পরিবর্তন হলো এবং তিনি ঘোষণা করলেন কি, যে হিন্দু এবং মুসলমান দুটি পৃথক যুদ্ধরত জাতি। হিন্দুদের শিক্ষা সংস্কৃতি কৃষ্টি কালচার একরকম, মুসলিমদের শিক্ষা সংস্কৃতি কৃষ্টি কালচার একরকম, এবং হিন্দুরা কখনোই মুসলিমদের স্বার্থ সুরক্ষিত করতে চায় না, বা মুসলিম সমাজ যাতে উন্নতি দিকে এগিয়ে যায় সেটা কিন্তু কখনোই চায় না। এক্ষেত্রে তিনি থিওডোর বেকের সংস্পর্শে এসেছিলেন, এবং থিওডোর বেক যিনি আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, তার সংস্পর্শে আসার ফলে তিনি একটা জিনিস উপলব্ধি করেছিলেন, বা মুসলিম সমাজের মধ্যে একটা বার্তা তিনি দিয়েছিলেন, যে ইংরেজি শিক্ষা ছাড়া মুসলিম সমাজ কখনোই এগিয়ে যেতে পারে না। তাহলে মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি 1863 খ্রিস্টাব্দে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। 1864 খ্রিস্টাব্দে গাজীপুর এবং মুরাদাবাদে দুটো বিদ্যালয় তিনি তৈরি করেছিলেন। 1875 খ্রিস্টাব্দে আলিগড় মোহাম্মডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তিনি প্রতিষ্ঠা করেন, এবং বর্তমানে এই আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে এটা পরিণত হয়েছে। এবং এখানে কি হচ্ছে, এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে সারা ভারতবর্ষের মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষ বা মুসলিম সম্প্রদায়ের উন্নতির ক্ষেত্রে আজকের দিনে আলিগড় ইউনিভার্সিটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে স্যার সৈয়দ আহমেদ খান যে মুসলিমদের মধ্যে যে দ্বিজাতি তত্ত্বের উদ্ভব ঘটিয়েছেন বা দ্বিজাতি তত্ত্বের বীজটা বপন করেছিলেন, সেই দ্বিজাতি তত্ত্বের বীজই কিন্তু পরবর্তীকালে একটা পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে দাঁড়িয়েছিল। এবং সেক্ষেত্রে এই দ্বিজাতি তত্ত্বের যে বীজ বপন করেছিলেন, সেই বীজটাকে আরো ভালোভাবে যিনি পরিচর্যা করেছিলেন, তিনি হলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে স্যার সৈয়দ আহমেদ খানের দ্বিজাতি তত্ত্বকে যিনি আরো ভালোভাবে পরিচর্যা করে এগিয়ে নিয়ে গেছিলেন, তিনি হলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এবং আমরা দেখেছি যে 1947 সালের 14 আগস্ট কি হয়েছিল না, পৃথক মুসলিমদের জন্য একটা পৃথক মুসলিম রাষ্ট্র গঠন করা হয়েছিল। অতএব আমরা বলতে পারি যে পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের পিছনে স্যার সৈয়দ আহমেদ খানের অবদান অনস্বীকার্য। অর্থাৎ স্যার সৈয়দ আহমেদ খান যদি দ্বিজাতি তত্ত্বের বীজ বপন না করতেন, তাহলে পৃথক মুসলিম রাষ্ট্র গঠন হতো কিনা সন্দেহ থেকে যায়। এরপর আছে মুসলিম লীগের লাহোর প্রস্তাব কেন গুরুত্বপূর্ণ? মুসলিম লীগের 4 নম্বর প্রশ্ন আছে দেখো, মুসলিম লীগের লাহোর প্রস্তাব কেন গুরুত্বপূর্ণ? 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের যে লাহোর অধিবেশন, সেই লাহোরে অধিবেশন বসে, এবং যেহেতু লাহোরে এর অধিবেশনটা বসেছিল, তাই এর নাম হচ্ছে লাহোর অধিবেশন। এই লাহোর প্রস্তাব, মুসলিম লীগের লাহোর প্রস্তাব এ কারণে গুরুত্বপূর্ণ যে এখানে দেখো পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের কথা সরাসরি বলা না হলেও মুসলিমদের জন্য একটা পৃথক রাষ্ট্র গঠন
এটা প্রত্যক্ষভাবে বলা না হলেও কিন্তু পরোক্ষভাবে এখানে বলা হয়েছিল। এবং এক্ষেত্রে মুসলিমদের মধ্যে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মুসলিম লীগের পাশাপাশি মোহাম্মদ আলী জিন্নাহ, এর ফলে মুসলিমদের জন্য একটা পৃথক রাষ্ট্র গঠন 1942 খ্রিস্টাব্দে ক্রিপস প্রস্তাবে মুসলিমদের জন্য যে পৃথক রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল সেটাকে বাস্তবায়িত করার একটা প্রচেষ্টা হয়েছিল এই লাহোর অধিবেশনে। এবং পরবর্তীকালে 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠন করা হয়। এক্ষেত্রে আমরা বলতে পারি যে মুসলিম লীগের লাহোর অধিবেশন ঐতিহাসিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপর আছে 5 নম্বর প্রশ্ন আছে, দেখো 5 নম্বর প্রশ্নই আছে মন্ত্রী মিশনের সদস্য কারা ছিলেন, মন্ত্রী মিশন কেন ভারতে প্রেরণ করা হয়েছিল। এটা 1+2 3 নম্বর আছে এটাই। মন্ত্রী মিশনের সদস্য ছিলেন স্যার স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার এবং স্যার প্যাথিক লরেন্স। তোমাদের একটা প্রশ্ন ছিল যে মন্ত্রী মিশনের সভাপতি কে ছিলেন, সকলেই ভুল করেছে প্রশ্নটা। স্যার প্যাথিক লরেন্স ছিলেন এর সভাপতি। ঠিক আছে, স্যার প্যাথিক লরেন্স ছিলেন মন্ত্রী মিশনের সভাপতি। স্যার প্যাথিক লরেন্স, এভি আলেকজান্ডার এবং স্যার স্টাফোর্ড ক্রিপস। অনেকগুলো স্টাফোর্ড ক্রিপস লিখেছো, স্টাফোর্ড ক্রিপস হবে না, উত্তরটা হবে সভাপতি যিনি ছিলেন তিনি হলেন স্যার প্যাথিক লরেন্স। স্যার স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার এবং এই স্যার প্যাথিক লরেন্স, এভি আলেকজান্ডার এবং স্যার স্টাফোর্ড ক্রিপস, এই তিনজন ছিলেন এই মন্ত্রী মিশনের সদস্য। মন্ত্রী মিশন বা এর অপর নাম ক্যাবিনেট মিশন। তাহলে কেন মন্ত্রী মিশন প্রেরণ করা হয়েছিল, মন্ত্রী মিশন কেন প্রেরণ করা হয়েছিল? দেখো, ভারতে যে সমস্ত দেশীয় রাজ্যগুলো ছিল সেই দেশীয় রাজ্যগুলোকে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠন করার কথা বলা হয়েছিল। এবং বিভিন্ন যে প্রদেশ, ভারতবর্ষের যে বিভিন্ন প্রদেশ, সেই প্রদেশগুলিকে এখানে চিহ্নিত করা হয়েছিল। মুসলিম প্রদেশগুলি, হিন্দু প্রদেশগুলি এ, মুসলিম প্রদেশগুলি বি, এবং যেখানে হিন্দু এবং মুসলিম অনুপাত যেখানে সমান সমান সেগুলোকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছিল। আবার যেগুলো দেশীয় প্রদেশ, দেশীয় রাজ্য যেগুলোকে বলি, সেই দেশীয় রাজ্যগুলো তারা কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী তারা সংবিধান রচনা করতে পারত বা তারা নিজেদের মতো করে স্বাধীনভাবে থাকতে পারত, তাদের উপরে কোনো জোর চাপিয়ে দেওয়া হয়নি। এবং ভারতবর্ষের নিজস্ব সংবিধান যতদিন না রচিত হচ্ছে ততদিন পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা কথা এখানে বলা হয়। এরপর আছে 7 নম্বরে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। 6 নম্বরে আছে যে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। এটা 3 নম্বর। মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় তোমাদের আছে 3 নম্বর। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা দেখো 1947 খ্রিস্টাব্দের 24শে মার্চ, 1947 খ্রিস্টাব্দের 24শে মার্চ এই মাউন্ট ব্যাটেন যিনি বড়লাট হিসেবে ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন এবং তিনি ভারতবর্ষের যে অখণ্ডতা সেই অখণ্ডতা রক্ষার চেষ্টা করেছিলেন। এবং তিনি সেই চেষ্টা যখন ব্যর্থ হয় তখন তিনি বেশ কিছু তিনি ঘোষণা করেছিলেন যা তার নাম অনুসারে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। কি কি বলেছিলেন তিনি? যে ভারতবর্ষকে বিভক্ত করা হবে এবং ভারতবর্ষকে বিভক্ত করে 2টি প্রদেশে বিভক্ত করা হবে। সমগ্র ভারতবর্ষকে 2টি প্রদেশে বিভক্ত করা হবে বা 2টি ভাগে ভাগ করা হবে, একটা হবে ভারত, একটা হবে পাকিস্তান। এই 2টি ডোমিনিয়নে কিন্তু বিভক্ত করে দেওয়া হবে এবং এই 2টি দেশ তারা নিজের মতো করে তারা কিন্তু সমস্ত বিষয় তারা পরিচালনা করবে। পাকিস্তান গঠিত হবে পশ্চিম পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পূর্ব বাংলা, বেলুচিস্তান, সিন্ধু প্রদেশ, এই সমস্ত জায়গাগুলোকে নিয়ে পাকিস্তান রাষ্ট্রটি গঠিত হবে। আবার সীমান্ত নির্ধারণ কমিশনের মাধ্যমে পাঞ্জাব এবং বাংলাকে 2 ডোমিনিয়নের মধ্যে ভাগ করে দেওয়া হবে। আর দেশীয় যে রাজ্য, সে দেশীয় রাজ্যগুলি ইচ্ছা করে তারা স্বাধীনভাবে থাকতে পারে, আবার 2টো ডোমিনিয়নের মধ্যে যে কোনো একটা ডোমিনিয়নে তারা যুক্ত হতে পারে। আর সর্বোপরি এই যে 2টো প্রদেশে বিভক্ত করা হবে বা 2টো দেশে বিভক্ত করা হবে, সেক্ষেত্রে 2টো প্রদেশই কিন্তু তারা পৃথকভাবে তারা সংবিধান রচনা করতে পারবে। 7 নম্বরে আছে মুসলিম লীগ কবে, কোথায়, কার উদ্যোগে গঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ গঠিত হয়েছিল ঢাকায়
এবং যার উদ্যোগে এটি গঠিত হয়েছিল তিনি হলেন ঢাকার নবাব সলিমুল্লাহ। ঢাকা নবাব সলিমুল্লাহর উদ্যোগে এই মুসলিম লীগ 1906 খ্রিস্টাব্দে গঠিত হয় এবং এর প্রথম সভাপতি ছিলেন আগা খাঁ। ঠিক আছে, অনেকবার বলছি তোমাদেরকে, অনেকজন সলিমুল্লাহ লিখে ফেলে, সলিম উল্লাহ এই বানানটা থাকে অনেক অনেক বইয়ে, এই বানানটা লিখবে সলিম উল্লাহ, আবার একসাথেও লিখে দেওয়া হয় এরকম। তোমরা এটা লিখবে, ঢাকা নবাব সলিমুল্লাহ এটা গঠন করেছিলেন। নেক্সট আছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি, এর প্রবক্তা কে ছিলেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি, এর প্রবক্তা কে ছিলেন? দেখো এরপর আছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি। ভারতে হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করার লক্ষ্যে 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য পৃথক পৃথক নির্বাচনের অধিকার প্রদানের কথা ঘোষণা করেছিলেন। এই নীতি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি নামে পরিচিত। তাহলে ভারতে হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, তাহলে ভারতে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য পৃথক পৃথক নির্বাচনের অধিকার দিয়েছিলেন বা অধিকার প্রদানের কথা বলেছিলেন। এই নীতি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি নামে পরিচিত। এর প্রবক্তা ছিলেন কে? এর প্রবক্তা ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ছিলেন এর প্রবক্তা। ভারতের সাম্প্রদায়িকতা এবং বিচ্ছিন্নতাবাদ প্রসারের বিভিন্ন কারণ, এটা বড় প্রশ্ন, এটা আমি আলোচনা করেছি আগে। ঠিক আছে, এটা বড় প্রশ্ন, এটাও সম্ভবত ইউটিউবে ক্লাসটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। নেক্সট প্রশ্ন আছে পাকিস্তান কথাটি প্রথম কে কবে ব্যবহার করেন? পাকিস্তান কথাটির অর্থ কি? দেখো পাকিস্তান কথাটি প্রথম কে কবে ব্যবহার করেছেন? পাকিস্তান এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী 1933 খ্রিস্টাব্দে। চৌধুরী রহমত আলী, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী 1933 খ্রিস্টাব্দে পাকিস্তান কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। এরপর আছে পাকিস্তান কথার অর্থ হচ্ছে পবিত্র ভূমি। পাকিস্তান কথার অর্থ হলো পবিত্র ভূমি। পাকিস্তান কথাটির অর্থ হচ্ছে পবিত্র ভূমি। তারপরে প্রশ্ন আছে, দেখো কোন কোন রাজ্যের সমন্বয়ে পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি ওঠে? এক্ষেত্রে পাঞ্জাবের পি, তারপরে আছে আফগান প্রদেশ বা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, আফগান প্রদেশ বা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, দুটি বলতে পারো, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বা আফগান প্রদেশ। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বা আফগান প্রদেশ, এবং এটা হচ্ছে এ, পি এ। নেক্সট আছে কাশ্মীর, কাশ্মীরে কে? সিন্ধু এস, আর বেলুচিস্তান পাকিস্তান। ঠিক আছে, তাহলে এইভাবে পাকিস্তান নামের উৎপত্তি হয়েছে। পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। তাহলে পাকিস্তান কোন কোন রাজ্যের সমন্বয়ে পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি ওঠে? এটা 2 নম্বর আছে তোমাদের। তাহলে
পাঞ্জাবের পি, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বা আফগান প্রদেশের এ, কাশ্মীরের কে, সিন্ধুর এস আর বেলুচিস্তানের স্থান। এগুলি নিয়ে পাকিস্তান গঠনের দাবি উঠেছিল। নেক্সট আছে নাও আর নেভার। নাও আর নেভার পুস্তিকাটি কার রচনা? নাও আর নেভার পুস্তিকাটি কার রচনা? এটা হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলীর রচনা। নাও আর নেভার, এখনই অথবা কখনোই নয়, চৌধুরী রহমত আলী। এখনই অথবা কখনোই নয়, নাও আর নেভার, এটা একটা পুস্তিকা, ছোটি বই। ঠিক আছে, এর লেখক সেন চৌধুরী রহমত আলী। এরপর দেখো আছে 14 নম্বর আছে সিয়ার ফর্মুলা। সিয়ার ফর্মুলা কি বা রাজাজি সূত্র কি? চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতবর্ষকে দ্বিখণ্ডিত না করে 1944 খ্রিস্টাব্দে একটি সমাধান সূত্র তিনি প্রকাশ করেছিলেন, যা তার নামানুসারে রাজাজি সূত্র বা শেয়ার ফর্মুলা নামে পরিচিত। এবং এখানে তিনি বলেছিলেন যে মুসলিম লীগ কংগ্রেসের স্বাধীনতার দাবিকে সমর্থন করবে। মুসলিম লীগ কংগ্রেসের স্বাধীনতার দাবিকে সমর্থন করবে। আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে গণভোটের মাধ্যমে রাষ্ট্র গঠনের মতামত নেওয়া হবে। তাহলে যেগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, সেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে গণভোট নেওয়া হবে। সেই গণভোটের যদি মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের কথা বলা হয়, তবে কিন্তু পৃথক রাষ্ট্র গঠন করা হবে। অর্থাৎ মুসলিম অধ্যুষিত যে অঞ্চল বা মুসলিম অধ্যুষিত যে জায়গা, সেখানকার মানুষদের মতামতের উপর নির্ভর করবে পৃথক রাষ্ট্র গঠন করা যাবে কিনা। ঠিক আছে, এই সমাধান সূত্র চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি পেশ করেছিলেন। এই কারণে তার নাম অনুসারে এটি রাজাজি সূত্র বা শেয়ার ফর্মুলা নামে পরিচিত। এবার আছে ওয়াভেল পরিকল্পনা। তাহলে ওয়াভেল কে ছিলেন, তার পরিকল্পনায় কি বলা হয়েছিল? ওয়াভেল, এটাও তোমাদের 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন 15 নম্বরে আছে, দেখো। তাহলে এটাও 3 নম্বরের প্রশ্ন। ওয়াভেল কে ছিলেন? এই ওয়াভেল তার পরিকল্পনায় কি বলা হয়েছিল? তাহলে ওয়াভেল ছিলেন ভারতবর্ষের ভাইসরয়। লর্ড ওয়াভেল ছিলেন ভারতবর্ষের ভাইসরয়। প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে তার পরিকল্পনায় কি বলা হয়েছিল। দেখো, ওয়াভেল তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় বলেছেন ব্রিটিশ সরকার খুব তাড়াতাড়ি ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। ব্রিটিশ সরকার খুব তাড়াতাড়ি ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, এটা 1 নম্বর দিক। আর 2 নম্বর হচ্ছে যতদিন পর্যন্ত ভারতীয়দের জন্য পৃথক সংবিধান রচনা করা না হচ্ছে, ততদিন পর্যন্ত ভারতীয়দের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই দুটো জিনিস এই ধারাতে উল্লেখ করা হয়েছিল। তাহলে ব্রিটিশ সরকার খুব তাড়াতাড়ি ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, এটা একটা দিক। আর 2 নম্বর হচ্ছে যতদিন পর্যন্ত ভারতবর্ষের জন্য পৃথক সংবিধান রচনা করা না হচ্ছে, ততদিন পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। 16 নম্বর আছে ভারতীয় স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে কবে পাশ হয়? ভারতীয় স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই। 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই এটা পাস হয়েছিল, কিন্তু এটা আইনে পরিণত হয়েছিল কবে? 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই। ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় এটা 1947 সালের 4 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে এটা পাস হয়, কিন্তু এটা আইনের মর্যাদা লাভ করেছিল 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই। ঠিক আছে, তাহলে 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই ভারতের স্বাধীনতা আইন পাস হয়। তাহলে ভারতের স্বাধীনতা আইন পাস হচ্ছে কত? 1947 সালের 18 জুলাই। কিন্তু যদি বলে পার্লামেন্টে কবে পেশ করা হয়, সেটা হচ্ছে 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই। কিন্তু আমাদের প্রশ্ন আছে যে ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়, সেক্ষেত্রে আমরা বলবো ভারতের স্বাধীনতা আইন পাস হয় 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই। ভারতীয় স্বাধীনতা আইনের 2টি ধারা। তাহলে এই প্রশ্নটা তো 3 নম্বর আছে, 1+2 দুটো ধারা। একটা হচ্ছে 1947 সালের 15 আগস্ট,
ভারত এবং পাকিস্তানের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে, এটা একটা দিক। আর পশ্চিম পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু প্রদেশ, বালুচিস্তান, এই সমস্ত অঞ্চলগুলোকে নিয়ে মুসলিমদের জন্য পৃথক একটি রাষ্ট্র গঠন করা হবে। 17 নম্বর আছে স্যার সিরিল র্যাডক্লিফ কে ছিলেন। স্যার সিরিল র্যাডক্লিফ কে ছিলেন? স্যার সিরিল র্যাডক্লিফ ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী এবং তিনি ছিলেন সীমানা কমিশনের সভাপতি। সীমানা কমিশন বা সীমান্ত কমিশন, সেই সীমান্ত কমিশনের সভাপতি ছিলেন স্যার সিরিল র্যাডক্লিফ। র্যাডক্লিফ লাইন বলতে কি বুঝো? দেখো, তাহলে ভারত পাকিস্তান সীমান্ত, তাহলে ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল 1947 সালে 14 আগস্ট পাকিস্তান, 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ। ভাগ হয়ে গেল, শুধু ভাগ করলে হবে না, তার একটা সীমারেখা তৈরি করা দরকার। ঠিক আছে, তার একটা সীমারেখা দরকার। তাহলে ভারত পাকিস্তান সীমান্ত, ভারত পাকিস্তান যে সীমান্ত সেটা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। এবং স্যার র্যাডক্লিফ এটা খুব অল্প সময়ের জন্য সীমারেখাটা অঙ্কন করেছিলেন, মানচিত্রটা অঙ্কন করেছিলেন, তাই এর অনেক ভুল ত্রুটি ছিল। অনেক ভুল ত্রুটি থাকার কারণে আজকের দিনেও কিন্তু এই সীমানা, কার কোনটা সীমানা সেটা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগেই থাকে। তাহলে ভারত পাকিস্তানের মধ্যে যে বিভাজন রেখা বা সীমারেখা সেটাই র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। এরপর আছে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং কি বা কলকাতা মহাহত্যা, এটাই থাকবে 2 নম্বর। 2 নম্বরের প্রশ্ন এটা, কলকাতা মহা। এরপর আছে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলতে কি বোঝো, বা এর বাংলা হবে কলকাতা মহা হত্যাকাণ্ড। পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবিতে, তাহলে এটা আছে 18 নম্বর প্রশ্ন তোমাদের দেওয়া আছে, দেখবে এটা 2 নম্বরের প্রশ্ন। এটা 2 নম্বরের প্রশ্ন। তাহলে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে মুসলিম লীগ 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট, 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট মুসলিম লীগ 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট প্রত্যক্ষ সংগ্রামে ডাক দিয়েছিলেন। তাহলে মুসলিম লীগ 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়। এক্ষেত্রে মুসলিম লীগের বাংলায় যিনি প্রধানমন্ত্রী ছিলেন, বাংলায় যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় সোহরাবর্দী, মুসলিম লীগ প্রধানমন্ত্রী। সেই সোহরাবর্দীর মদতে 4 দিন পরপর 4 দিন কি করা হয়েছিল, কলকাতায় পুলিশ ও প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে কলকাতায় ব্যাপক দাঙ্গা, অত্যাচার, হত্যাকাণ্ড এবং লুণ্ঠন চলেছিল। এর ফলে কয়েক হাজার নিরীহ মানুষ মারা যায়। এই ঘটনা দ্য স্টেটসম্যান পত্রিকা এই ঘটনাকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বা কলকাতা মহা হত্যাকাণ্ড বলে অভিহিত করে। এরপর আছে তোমাদের মোহাম্মদ ইকবাল কে ছিলেন। মোহাম্মদ ইকবাল ছিলেন আধুনিক ভারতের একজন বিখ্যাত কবি। যিনি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, এই দেশাত্মবোধক যে কবিতা বা গান সেটা তিনি রচনা করেছিলেন। নেক্সট আছে পৃথক রাষ্ট্র হিসেবে পাকিস্তানের উদ্ভব কবে হয়, এটা 1 নম্বরের প্রশ্ন, 1947 সালে 14 আগস্ট। লাস্ট প্রশ্ন আছে দেখো তোমাদের, 1930 খ্রিস্টাব্দ ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ? 1930 খ্রিস্টাব্দ ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ? না, এটা দুটি কারণে গুরুত্বপূর্ণ। 1930 খ্রিস্টাব্দ, এক হচ্ছে, এটা 21 নম্বর প্রশ্ন, 1930 খ্রিস্টাব্দ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ইতিহাসে। মুসলিম লীগের সভাপতিত্বে মোহাম্মদ ইকবাল উত্তর পশ্চিম ভারতীয় মুসলিম রাষ্ট্রের কথা তিনি বলেছিলেন, যার থেকে পরবর্তীকালে পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের দাবি উঠেছিল। আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী
মুসলিম অধ্যুষিত যে অঞ্চল, সেই মুসলিম অধ্যুষিত অঞ্চল নিয়ে পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছিলেন। ওই কারণে এই সময়কাল ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ। তোমাদের সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল, সেই প্রশ্নের যে উত্তর, সেই উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করা হলো। ক্লাসটা সবাই ভালো করে দেখবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে।